আমার নাম শোভা। আজ আমি খুব খুশি, কেননা সকাল থেকেই আমার সাথে সবকিছু খুব ভালো হচ্ছিল। আমি নিজের থেকে কোনো ভুল না করার চেষ্টা করছিলাম, কারণ আমি জানতাম যদি আমার থেকে কোনো ভুল হয়ে যায় তবে তার ফল খুবই খারাপ হবে। কিন্তু ভগবানের কৃপায় আজ আমার কোনো ভুল হয়নি। আমার স্বামী কাজ থেকে বাড়িতে এসেছে 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সে আমার কাজে কোনো ত্রুটি খুঁজে পায়নি। কিন্তু হঠাৎ গোল বাঁধল, কেননা যেইমাত্র আমি আমার স্বামীকে খাবার খেতে দিয়ে তার পাশে বসলাম, অমনি সে তরকারি খুব ঝাল হয়েছে বলেই হাঙ্গামা শুরু করল। আমাকে গালাগালি দিতে লাগল এবং গরম ডালের বাটিটা আমার মুখে ছুঁড়ে মারল। এতে আমার পুরো মুখ পুড়ে গেল, আর আমার শাশুড়ি দরজার পাশে দাঁড়িয়ে এটা দেখে খুব আনন্দ পাচ্ছিলেন এবং তিনি বলতে লাগলেন, তোমার সাথে তো এটাই হওয়া উচিত। আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার বাচ্চারা আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিল। আমি হাউমাউ করে কাঁদছিলাম আর কাঁপতে থাকা আঙুল দিয়ে কোনো রকমে মুখটা পরিষ্কার করছিলাম। আমার স্বামী ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, আজ তোকে আমি কঠোর শাস্তি দেব। তোকে ডিভোর্স তো দেবই, কিন্তু তার আগে আমি এমন কিছু করব যা কোনো স্বামী তার স্ত্রীর সাথে কোনোদিন করেনি। আমি ভয়ে কাঁপছিলাম যে আমার স্বামী আমার সাথে এমন কি করতে চাচ্ছে। আমি ঘরে এসে কান্না করতে লাগলাম আর ভগবানের সামনে হাত জোর করে প্রার্থনা করতে লাগলাম যেন তিনি আমাকে বাঁচান, কেননা আমি স্বামীর দেওয়া শাস্তির ভয়ে ভীষণ আতঙ্কিত ছিলাম। কিন্তু চোখ মেলে দেখতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠল, কেননা আমি দ্রুত হাতে কাজ করতে লাগলাম। এই দ্রুত চলা হাতের পিছনে একটাই কারণ, আমার স্বামীর ঘরে ফেরা। আমার স্বামী সময়ের ব্যাপারে ভীষণ কড়া ছিল। সকালে চোখ খুলতেই তার নাস্তা চাই। এছাড়াও দুপুরে সে ঠিক একটাই বাড়িতে আসত, আর 1:15-র মধ্যে তার খাবার রেডি থাকা চাই। সে গরম গরম খাবার খেতে ভালোবাসত, তাই আমি সবসময় তার জন্য গরম খাবার রান্না করতাম। আমার স্বামী একদমই পছন্দ করত না যে তার কাজে কেউ হস্তক্ষেপ করুক। যতক্ষণ সে বাড়িতে থাকত ততক্ষণ আমার এতটুকুও অনুমতি ছিল না যে আমি নিজের সন্তানদের কাজ করব, কিংবা কোনো সন্তান কাঁদছে বলে স্বামীর কাজ ফেলে আগে তাকে সামলাব। আমার স্বামী চাইত সে ঘরে ঢুকতেই আমি যেন তার সেবায় ব্যস্ত হয়ে যাই। যদি আমি তা না করতাম কিংবা কোনো কাজে 1 সেকেন্ডও দেরি হতো, তাহলে সে আমাকে ভীষণভাবে মারত, গালাগালি দিত এবং বলতো, তুই বউ হওয়ার যোগ্য নস। আমি চুপচাপ তাদের মা ছেলের অত্যাচার সহ্য করতাম। আজও আমি আমার ছোট ছেলের ওষুধ আনতে হাসপাতালে গিয়েছিলাম, আর সেখান থেকে ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরলাম তখন দেখলাম আমার শাশুড়ি ঘরের কোনো কাজেই হাত লাগাননি। ছেলে 2 দিন ধরে জ্বরে কাঁপছিল, কিন্তু আমার স্বামী বা শাশুড়ির কোনো খেয়ালই ছিল না, তাই তো আমাকে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। ভিড় বেশি থাকায় আমার নাম আসতে দেরি হয়, কিন্তু তবুও মনে দুশ্চিন্তা হচ্ছিল, যদি স্বামী বাড়ি এসে পড়ে তবে আমার কি হবে। আমার স্বামী যদিও 2 সন্তানের বাবা, কিন্তু সন্তানের সুখ দুঃখ কিংবা তাদের কোনো কাজ নিয়েই তার কোনো মাথা ব্যথা ছিল না। সে শুধু তার মায়ের কথা মতো চলত, স্ত্রীকে মারধর করত আর নিজের সব কাজ সময় মতো করিয়ে নিত। আমি 2 ঘন্টা আগে যেভাবে বাড়ি থেকে গিয়েছিলাম, ফিরে এসে দেখি ঘর সেই আগের মতোই এলোমেলো হয়ে পড়ে আছে। শাশুড়ি চাইলে অন্তত কিছু কাজ তো করতে পারতেন, কারণ তিনিও জানতেন তার ছেলের স্বভাব কত খারাপ, তার সব কাজ সময় মতো চাই। কিন্তু শাশুড়ির তো এসব নিয়ে কোনো ভ্রুক্ষেপই ছিল না, বরং স্বামী যখন আমার ওপরে হাত তুলত তখন তিনি খুব খুশি হতেন। আমি চোখের জল মুছে ছেলেকে ওষুধ খাওয়ালাম আর তাড়াতাড়ি করে সংসারের কাজে লেগে গেলাম। আমার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টার মধ্যে ঘরের হাল ফেরাতে হবে, রান্নাও করতে হবে, ছেলেকেও দেখতে হবে। এদিকে আমার মেয়ে না খেয়ে খেলনা নিয়ে একা খেলছিল। শাশুড়ি তাকে কিছু খেতেও দেননি। মেয়েকে দেখে আমার ভীষণ মায়া হলো, তাই আমি তাড়াতাড়ি তার সামনে খাবার দিয়ে দিলাম, যাতে সে নিজেই খেয়ে নিতে পারে। সে এখনো ছোট, নিজের হাতে খেতেও পারত না, কিন্তু আমার কাছে সময়ই ছিল না তাকে খাওয়ানোর, কারণ স্বামীর কথা আমার মাথার ভেতর ঘুরছিল আর আমি তাড়াহুড়ো করে কাজ করছিলাম। রান্না করার সময় আমার থেকে একটা ভুল হয়ে গিয়েছিল, আর সেই ভুলই আমার জীবনের সব সুখ দুর্বিষহ করে তুলেছিল। আমার পাশে দাঁড়ানোর বা আমার কষ্ট বোঝার মতো কেউ ছিল না। 1 ঘন্টার মধ্যে আমি তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে একটু শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য সবেমাত্র সোফায় বসেছি, এমন সময় বাইরের দরজার ঘণ্টা বেজে উঠল। আমি চমকে উঠলাম, কারণ আমি জানি যে দরজায় আমার স্বামী দাঁড়িয়ে আছে।
আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে তার হাত থেকে ব্যাগ নিলাম এবং ঠান্ডা জলের গ্লাস ট্রেতে করে দিলাম। আমার স্বামী পছন্দ করত না যে আমি গ্লাসে হাত লাগাই। যদি কখনো ট্রে ছাড়া দিতাম তাহলে সে আমাকে ভীষণ বকাবকি করত। তাই তার প্রতিটি কাজে আমাকে ভীষণ সতর্ক থাকতে হতো। জল খাবার পরে সে সঙ্গে সঙ্গেই বলল, খাবার বাড়ো, আমি স্নান করতে যাচ্ছি। আমি ঝুঁকে তার পা থেকে জুতো আর মোজা খুলে দিলাম। তার মুখে ঘাম জমেছিল, তাই আমি তৎক্ষণাৎ তোয়ালে দিয়ে তার মুখ মুছিয়ে দিলাম। তারপর ঘরে গিয়ে আলমারি থেকে তার কাপড় বের করে তাকে দিলে সে বাথরুমে চলে গেল, আর আমি রান্নাঘরে গিয়ে গ্যাসে খাবার গরম করতে দিলাম। এদিকে যতটুকু সময় পেলাম তার মধ্যেই টেবিলে খাবার সাজাতে লাগলাম। আজ কোনো ভুল হয়নি বলে মনে একটু স্বস্তি পাচ্ছিলাম, কিন্তু আমি কি জানতাম এই সামান্য স্বস্তি আমার সর্বনাশ ডেকে আনতে চলেছে, আর আমি এক অজানা বিপদের মুখোমুখি হতে যাচ্ছি। স্বামী স্নান সেরে বেরিয়ে এলে আমি তাকে দ্রুত কাপড় দিলাম। সে পোশাক পরে তৈরি হয়ে সোজা খেতে বসে গেল। আমি দৌড়ে রান্নাঘর থেকে খাবার এনে তার পাশে বসে পড়লাম, কারণ তার খাওয়ার সময় তার পাশে বসে থাকা বাধ্যতামূলক ছিল। যদি আমি কাছে না থাকতাম সে বারবার চিৎকার করত আর প্রচণ্ড রেগে যেত। তার বাড়িতে থাকা অবস্থায় আমাকে সবসময় সন্তানদের অন্য ঘরে পাঠিয়ে দিতে হতো কিংবা ঘুম পাড়িয়ে রাখতে হতো, কারণ শিশুদের কান্নাকাটি সে একদমই সহ্য করতে পারত না। আমি তাকে খেতে দেখছিলাম। সে মাত্র প্রথমবার খাবার মুখে দিল। তারপর যা ঘটল তা আমার মনে সারা জীবন গেঁথে থাকবে, কেননা সে হঠাৎই ফুটন্ত ডালের বাটিটা আমার মুখের উপর ছুঁড়ে মারল। সমস্ত ডাল, আমার মুখ, কাপড়, এমনকি আমার গায়েও গিয়ে পড়ল। আমি প্রচণ্ড যন্ত্রণায় চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে গোটা বাড়ি কেঁপে উঠল, আর সন্তানরা ভয়ে কাঁদতে লাগল। আমার শাশুড়ি তার ঘর থেকে বেরিয়ে এসে এই দৃশ্য দেখলেন, কিন্তু তিনি আমাকে একটুও সাহায্য না করে দরজায় দাঁড়িয়ে এমনভাবে হাসছিলেন যেন তিনি কোনো বড় যুদ্ধ জিতেছেন। তার মুখে বিন্দুমাত্র অনুতাপ ছিল না, বরং ভীষণ আনন্দ নিয়ে এই তামাশা দেখছিলেন। আমার স্বামী এগিয়ে এসে আমার চুল মুঠো করে ধরল, আর আমি চিৎকার করে উঠলাম। আমার মুখে আর হাতে অসহ্য জ্বালা করছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, কি হলো, আমি কি ভুল করেছি? আমি প্রশ্ন করতেই সে আমার মুখে এক চড় মেরে বলল, তোর মতো একটা বেহুদা অশিক্ষিত মেয়েকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তোকে আর আমি সহ্য করতে পারছি না, তাই এখন সময় এসেছে ভুলটা শোধরানোর। তুই ডালে এত ঝাল দিয়েছিস যে আমার যা কিছু হয়ে যেতে পারত। কখনো তোর রান্নায় লবণ বেশি হয়, তো কখনো কম হয়, কখনো লঙ্কা বেশি হয়, তো কখনো তেল বেশি হয়। তুই আর কবে রান্না করতে শিখবে? আমার এত পরিশ্রমের টাকা তুই এভাবে নষ্ট করছিস। সে আমাকে একথা বলতে বলতে হাত দিয়ে ঠেলে মাটিতে ফেলে দিল। তারপরে এমন একটা কথা বলল যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কেননা সে বলল, আজ আমি তোকে ডিভোর্স দিয়েই ছাড়ব। তোর মতো মেয়ের আমার ঘরে কোনো জায়গা নেই। তবে ডিভোর্স দেওয়ার আগে তোকে এমন শিক্ষা দেব যেটা দেখে আমার বুকে একটু শান্তি আসবে। তার এইসব কথা শুনে আমি ছটপট করে উঠলাম, আর মনে পড়তে লাগল যেদিন আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি সেদিন থেকেই আমার সর্বনাশে শুরু হয়েছে। আমার জীবন আগেও ফুলের মতো সুন্দর ছিল না, কিন্তু অন্তত সহনীয় ছিল। আমি বুক ফেটে কাঁদতাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হে ভগবান, কবে আমার জীবনের এই কঠিন পরীক্ষা শেষ হবে, আর কতদিন আমায় এই কষ্ট সইতে হবে। আমি সবসময় ভাবতাম, ভগবান আমার জীবনটা এত কঠিন কেন করে দিলেন। আমার জীবনের গল্প শুরু হয়েছিল একটি সচ্ছল পরিবারে। চোখ খুলেই আমি নিজেকে এমন এক পরিবারে পেয়েছিলাম যেখানে জীবনের সব রকম সুবিধা ছিল, কিন্তু বাড়ির লোকেরা যেন আমাকে মেনে নিতে একদমই আগ্রহী ছিল না, কেননা কেউ আমাকে ভালোবাসত না। তারা মনে করত আমি এই পৃথিবীতে এসেছি শুধু তাদের বোঝা আরও বাড়াতে। আমার জন্মের সময় না কোনো আনন্দ করা হয়েছিল, আর না মিষ্টি বিতরণ করা হয়েছিল। আমি ছিলাম তাদের তৃতীয় সন্তান, আর আমি জন্ম নিয়েছিলাম এমন এক পরিবারে যেখানে আমার কোনো প্রয়োজনই ছিল না। আমার মা বাবা ভালো পরিবার থেকেই এসেছিলেন, কিন্তু তাদের চিন্তাভাবনা ছিল পুরনো আর সেকেলে। আমার ঠাকুরমার ইচ্ছা ছিল নাতি হওয়ার, কিন্তু মা তিনটে কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন, তাই তিনি এই ব্যাপারটা একেবারেই ভালোভাবে নেননি। আমাকে তো এই বাড়িতে ফালতু জিনিসের মতো দেখা হতো। আমার বাবা ছিলেন ঠাকুরদা ঠাকুরমার একমাত্র ছেলে, তাই ঠাকুরমার সবসময় ইচ্ছা ছিল বাবার ঘরে ছেলে জন্মাক, যাতে বংশ এগিয়ে যেতে পারে।
বাবারও খুব ইচ্ছে ছিল ছেলে সন্তান হোক, কারণ এর আগে তার 2 মেয়ে ছিল। কিন্তু যখন মা তৃতীয়বার গর্ভবতী হলেন আর আমার জন্ম হল, তখন যেন সবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মা আর বাবা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন। প্রথম দিকে ঠাকুরমা মাকে একেবারেই মেনে নিতে পারতেন না, কারণ তিনি চাইতেন বাবা তার পছন্দের মেয়েকে বিয়ে করুক। মা আর বাবা একই অফিসেই কাজ করতেন, সেখান থেকেই দুজনের বন্ধুত্ব শুরু, আর সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠা। বিয়ের পরে ঠাকুরমা প্রথমে বাবাকে কিছুটা বকাঝকা করেছিলেন, তবে পরে মাকে পুত্রবধূ হিসেবে মেনে নেন। আমাদের বাড়ি ছিল বিশাল, সেখানে অনেকগুলো ঘর ছিল, দাসদাসী ছিল, আর পৃথিবীর প্রায় সব ধরনের সুযোগ সুবিধা সেখানে ছিল। কিন্তু সেখানে আমার জন্য কিছুই ছিল না। সেই বাড়ি আমার কাছে কখনো আপন মনে হয়নি। নিজের মা বাবা থাকা সত্ত্বেও সেই বাড়ি আমার বাড়ি হয়ে ওঠেনি। আমার আগে মা আরও 2 কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। তখনই ঠাকুরমা হইচই শুরু করেছিলেন যে এবার ছেলে হওয়া চাই। এই ভয়ে মা বাবাকে বলেছিলেন যে তিনি আর সন্তান নিতে চান না। কিন্তু ভাগ্যের পরিহাসে মা আবারও প্রেগনেন্ট হলেন। এবার সবাই ভেবেছিল যেহেতু ইতিমধ্যেই 2টি মেয়ে হয়েছে, তাই হয়তো ঈশ্বর এবার তাদের একটি পুত্র সন্তান দেবেন। কিন্তু 9 মাস পরে যখন আমার জন্ম হল, তখন বাড়ির সবার মুখ গোমরা হয়ে গেল। মা ভয়ে কাঁপছিলেন যে ঠাকুরমা এবার বাড়ি মাথায় তুলবেন। অবশেষে আমার জন্মের মাত্র 3য় দিন পরেই ঠিক হয়ে গেল যে আমাকে অন্য কারো হাতে তুলে দেওয়া হবে। এরপরে আমাকে এমন এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিল, যারা নিজেরাই সংসারের খরচ খুব কষ্টে চালাতেন। এভাবেই আমি এক বিত্তশালী পরিবার থেকে এক দারিদ্র্যপীড়িত পরিবারে চলে এলাম, যেখানে সবসময় অভাব অনটন লেগেই থাকত। মা একবারও ভাবলেন না যে আমাকে কোনো ধনী পরিবারে দেওয়া যায় কিনা, কেননা যাদের হাতে তিনি আমাকে দিলেন তারা আর কেউ নন, আমার মায়ের দাদা এবং বৌদি। অর্থাৎ আমাকে আমার মামা মামির কাছে দত্তক দিয়ে দেওয়া হলো। মা এই সিদ্ধান্তে বেশ খুশি ছিলেন, কেননা ঠাকুরমা তাকে বলেছিলেন আমাদের আর মেয়ে চাই না, এই 2টো থাকলেই যথেষ্ট। কারণ ছেলেরা নিজেদের বোঝা নিজেরাই বইতে পারে, কিন্তু মেয়েদের বোঝা চিরকাল বাবা মাকেই টানতে হয়। যেদিন মা আমাকে তার দাদা বৌদির হাতে তুলে দিয়েছিলেন, সেই দিন থেকেই আমার জীবন পুরোপুরি পাল্টে গিয়েছিল। মামা আর মামি খুশিতে আটখানা হয়ে গিয়েছিলেন এবং আমাকে একেবারে নিজের মেয়ের মতোই পালছিলেন। কিন্তু এটা কেবল কয়েক মাসের ব্যাপার ছিল, কেননা আমি একটু বড় হতে না হতেই মামার চাকরি চলে গেল। আগে সামান্য যা বেতন পেতেন তাতে সংসার কোনো রকমে চলত, কিন্তু চাকরি চলে যাওয়ার পর সংসার চালানোই কষ্টকর হয়ে উঠল। আর তখন থেকেই মামা মামি আমাকে অপয়া বলতে শুরু করলেন, অথচ আমি ছিলাম একেবারে নিষ্পাপ শিশু। এসব বোঝার বয়স আমার ছিল না। শুধু অনুভব করতাম যেন সব কিছুই পাল্টে গেছে, কেননা আগে যেখানে তাদের কাছ থেকে ভালোবাসা পেতাম, এখন সেখানে শুধু ঘৃণাই পাচ্ছিলাম। মা বাবা আমাকে এই লোকেদের হাতে দিয়ে আর একবারও খোঁজখবর নেননি। যখন আমার বয়স 4 বছরে পৌঁছালো, তখন একদিন মামি আমাকে খুব মারধর করলেন। ওদিকে মা তখন 4র্থবার প্রেগনেন্ট হয়েছিলেন এবং ভাগ্যক্রমে এবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই ছেলেকে পেয়ে তিনি আনন্দে মশগুল হয়ে রইলেন। এদিকে মামা মামি আমার জীবনকে দুর্বিষহ করে তুললেন। আমি যত বড় হচ্ছিলাম ততই মনে হচ্ছিল আমি কেন এই পৃথিবীতে জন্মেছি। মামা মামি আমাকে দত্তক নেওয়ার 5 বছরের মধ্যেই তাদেরও একটি ছেলে হল। তারপর থেকে তারাও আমাকে আরও অবহেলা করা শুরু করলেন। আমি কি পড়ি, কি খাই, কোথায় থাকি, এসব নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা ছিল না। এখন তাদের কাছে তাদের ছেলেই সবকিছু, আর আমি যেন কিছুই না। আমাকে পড়াশোনা করানোরও কোনো প্রয়োজন মনে করেননি তারা। কিন্তু একদিন মামার সঙ্গে ঝগড়া করে আমি বলেছিলাম, আমাকে তো আপনিই মায়ের কাছ থেকে নিয়ে এসেছেন, তাই আমার পড়াশোনার দায়িত্ব আপনার। মামা, ভগবানের দোহাই, আমার এই অধিকারটা আমার থেকে কেড়ে নেবেন না। তখন অনেক কষ্টে মামা আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমার ইউনিফর্ম, বই, এসব কোনো কিছুর প্রতি তাদের কোনো আগ্রহই ছিল না। যখন আমি জন্মেছিলাম তখন মামা মামিমা আমার মা বাবাকে বিশ্বাস করিয়েছিলেন যে তাদের মেয়েকে খুব যত্নে রাখবেন, চোখের মনি করে আগলে রাখবেন। কিন্তু তাদের সব দাবি মিথ্যা প্রমাণিত হল এবং তারা আমাকে মেয়ে নয়, দাসী বানিয়ে রাখলেন। সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজেই লেগে থাকতে হতো আমাকে, অথচ আমার বয়স তখন মাত্র 10 বছর।
এই 10 বছরের মধ্যেই আমি নিজের জীবনকে ঘৃণা করতে শুরু করেছিলাম, কেননা আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না। চারদিক থেকে শুধু অপমান আর তিরস্কার পেতাম। মা বাবা তো কোনো দিনই আমার খোঁজ নেননি। একবার মামি আমাকে তাদের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু তারা এমন ব্যবহার করেছিলেন যেন আমি তাদের কাছে একেবারেই অপরিচিত। তাদের সেই আচরণে আমার চোখ জলে ভরে গিয়েছিল, আর আমার মনে হয়েছিল যে আমার একমাত্র আপন যদি কেউ থেকে থাকে তবে সে হলেন আমার ভগবান। সময় এগোতে লাগল, আর আমি হাই স্কুল পাশ করে গেলাম। এই সময় মামা আর মামি তড়িঘড়ি করে আমার জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করলেন, কিন্তু তারা আমার জন্য যে সম্বন্ধগুলো আনতেন সেগুলো ছিল একেবারেই অমানবিক। কেননা তারা কখনো কোনো 50 বছরের লোকের সঙ্গে বিয়ে দিতে চাইতেন, তো কখনো এমন কারো সঙ্গে যে বৃদ্ধ শুধু সন্তান সামলানোর জন্য একজন দাসী খুঁজছিলেন। এসব দেখে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যেতাম, আর কাঁদতে কাঁদতে ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করতাম, হে ভগবান, আমার প্রতি দয়া করো। আমাকে এমন মানুষের হাতে দাও যেখানে আমার জীবনটা একটু হলেও সহজ হবে। কারণ ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি শুধু কষ্টের ভেতর দিয়েই বড় হয়েছি, তাই এখন একটু শান্তি চাই। কিন্তু আমার সেই প্রার্থনা পূর্ণ হল না, বরং মনে হল সামনে আরও অনেক কষ্ট অপেক্ষা করছে, আর তার জন্য আমাকে শক্ত হতে হবে। দিন এভাবেই কেটে যাচ্ছিল। হঠাৎ আমাদের পাশের বাড়িতে নতুন এক মহিলা এসে থাকতে শুরু করলেন। তার নাম সুমিত্রা আন্টি। তিনি প্রায়ই আমাকে ছাদে কাপড় শুকাতে দেখতেন। একদিন তিনি আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কে? তোমার মা বাবা কি বেঁচে নেই? আমি সবসময় দেখি তোমাকে বকাঝকা করা হচ্ছে, কখনো কখনো মারধরও খেতে দেখি। ব্যাপারটা কি? তুমি কি এতে নিজের সন্তান নও? তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমার বয়স তখন মাত্র 16 বছর। আমি শুধু তাকে এতটুকুই বলেছিলাম যে যখন নিজের মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন পরকে আর কী বা অভিযোগ করব। আমি শুধু তাকে জানিয়েছিলাম যে আমি তাদের নিজের মেয়ে নই, তারা আমাকে দত্তক নিয়েছে। সুমিত্রা আন্টির আমার ওপর খুব মায়া হয়েছিল, তাই তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, মা, তোমার যদি কিছু দরকার হয় তবে আমাকে জানিও। আমার কোনো মেয়ে নেই, আজ থেকে তুমিই আমার মেয়ে। তার এই কথা শুনে আমার চোখে জল চলে এসেছিল, আর আমি তার সাথে বন্ধুত্ব করে নিয়েছিলাম। এই বন্ধুত্ব আমার মামির থেকে গোপন ছিল, কারণ তিনি পছন্দ করতেন না যে আমি সুমিত্রা আন্টির সাথে কথা বলি। এরপরে যখনই আমার কোনো সমস্যা হতো আমি দ্বিধা ছাড়াই সুমিত্রা আন্টির সাথে তা ভাগ করে নিতাম। মামি আবারও আমার জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছিলেন, আর তিনি সুমিত্রা আন্টির ছেলের প্রস্তাবও প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। যদিও সুমিত্রা আন্টি আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, তিনি আমাকে খুব পছন্দ করতেন, তাই তিনি আমাকে তার বাড়ির বউ বানাতে চেয়েছিলেন। কিন্তু মামি আর মামা দুজনেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। এই কথাটা আমার কাছে বজ্রপাতের মতো ছিল, কারণ সুমিত্রা আন্টি সত্যিই একজন ভালো আর ভদ্র মানুষ ছিলেন। কিন্তু মামি আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে দিলেন। এতে সুমিত্রা আন্টি খুব দুঃখ পেয়েছিলেন। তিনি বারবার মামিকে বলেছিলেন যে তুমি এমন করো না, কিন্তু মামি আমার ওপর খুব হিংসা করতেন, তাই তিনি সুমিত্রা আন্টির কথা না শুনে আমার থেকে পুরো 10 বছরের বড় একজন মানুষের সাথে আমার বিয়ে দিয়ে দিলেন। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর আতঙ্কের দিন। আমার একটুও ধারণা ছিল না যে আমার জীবনে শান্তি আসা তো দূরের কথা, বরং আমার সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভয়ঙ্কর এই কারণে যে আমার শ্বশুরবাড়ি আর মামার বাড়ির মধ্যে কোনো পার্থক্যই ছিল না। শুরুতে শ্বশুরবাড়ির লোকেরা আমাকে খুব ভালোবাসত। শাশুড়ি আমার সঙ্গে ভালোভাবে কথা বলতেন, ভদ্র ব্যবহার করতেন, কিন্তু স্বামীর ব্যবহার সবসময়ই কড়া ছিল। সে কড়া স্বভাবের মানুষ ছিল এবং সব কাজ সময় মতো করতে চাইত। প্রথম দিকে সে একেবারে মামা মামির মতোই ছিল, কিন্তু এরপর সে যা শুরু করল তাতে আমার অস্তিত্বকে কাঁপিয়ে দিল। আমার জন্মদাতা মা বাবা কোনোদিন আমার খোঁজও নেননি যে আমি কেমন আছি। তারা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত ছিলেন। আমার 2 দিদির ভালো জায়গায় বিয়ে দিয়েছিলেন, অনেক দেনমোহরও দিয়েছিলেন, আর আমায় তো দেনমোহর না আনার শাস্তিই পেতে হচ্ছিল। শ্বশুরবাড়িতে আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। স্বামী খুব কঠোর স্বভাবের মানুষ, সে কোনোদিন আমাকে ভালোবাসার চোখে দেখেনি, সম্মানও দেয়নি, বরং সারাক্ষণই আমাকে ছোটখাটো ব্যাপারে ধমকাত। তার ওপর আমার সন্তানও হচ্ছিল না, তাই বিয়ের 1 বছর অবধি শাশুড়ির মুখ থেকে আমাকে অপমান আর তিরস্কার শুনতে হয়েছে। স্বামী ছিলেন মায়ের একমাত্র আদরের সন্তান, তাই সে মায়ের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করত। তার মা যখনই তাকে উস্কাত তখনই সে আমার ওপরে ঝাঁপিয়ে পড়ত, এমনকি হাত তুলতেও দ্বিধা করত না।
একদিন আমি মামা মামির বাড়ি গেলাম, যে বাড়ি শুধু নামেই আমার মাতৃগৃহ। আমি সেখানে গিয়ে মনস্থ করলাম যে আর কোনোদিন শ্বশুরবাড়ি ফিরব না। কিন্তু মামা মামি আমার হাত ধরে আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। তারা বলতে লাগলেন, এখানে কয়েকদিনের জন্য আসতে পারো, কিন্তু সারা জীবনের জন্য আমরা তোমাকে রাখতে পারব না। তোমাকে দত্তক নেওয়াই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। তখন আমি খুব অসহায় আর বাধ্য হয়ে পড়েছিলাম। তাই বহুবার আমি আমার আসল মা বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। একবার মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল, কিন্তু তিনি আমার সমস্যার দিকে ধ্যান না দিয়ে উল্টে আমাকে উপদেশ দিতে শুরু করলেন যে মা, বিয়ের শুরুর দিকে সবাইকেই এরকম কষ্ট সহ্য করতে হয়, তাই তুমিও সহ্য করো। কিন্তু আমি তাকে কিভাবে বলতাম যে আমি কিভাবে জীবন কাটাচ্ছি? রান্নায় যদি একটু ১৯-২০ হতো, তাহলে স্বামী সেই খাবার তুলে ছুঁড়ে ফেলতে শুরু করত, আর শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়েই সে দৃশ্য দেখতেন, কোনোদিন ছেলেকে আটকাতেন না। একদিন এমন একটা ঘটনা ঘটল যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। আমি তখন ২ সন্তানের মা। বিয়ের ৪ বছর পর গিয়ে আমার সন্তান হয়েছিল। প্রথমে কন্যা সন্তান, পরে আমি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। তখন গিয়ে আমার শাশুড়ি কিছুটা থেমেছিলেন, তবে তার তিরস্কার থেমে গেলেও আড়ালে কথা শোনানো তিনি ছাড়েননি। তারপর একদিন এমন কিছু ঘটল যা আমি কোনোদিন কল্পনাও করিনি। সেদিন রাতে আমার ছেলের শরীর খারাপ হয়েছিল, কিন্তু আমার স্বামী পাশে বিছানায় নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, আর আমি সারা রাত জেগে তার দেখভাল করছিলাম। ভোরের দিকে আমার একটু চোখ লেগে গেছিল। এতে স্বামী প্রচুর কথা শুনিয়ে দিল এবং শাশুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে শাশুড়ির বকাঝকা শুনলাম। আমার ভেতরে সহ্য শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে প্রতিবাদ করার শক্তিই আর অবশিষ্ট ছিল না। অবশেষে স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পর আমি একটু শান্তির শ্বাস নিলাম এবং ছেলেকে নিয়ে হাসপাতালে গেলাম। কিন্তু হাসপাতালের লম্বা লাইন দেখে আমার মাথায় দুশ্চিন্তা এসে গেল, কেননা আজ স্বামী বলে গিয়েছিল যে সে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আমি আমার জ্বরে কাঁপতে থাকা ছেলেকে বুকে চেপে ধরে ১ ঘন্টা অপেক্ষা করলাম। তখন গিয়ে ওষুধ পেলাম আর তাড়াহুড়ো করে রিকশায় উঠে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমি রোবটের মতো হাত চালাতে শুরু করলাম। হাতে আর মাত্র ১ ঘন্টা সময় আছে, কেননা ১ ঘন্টা পরেই আমার স্বামী চলে আসবে। শাশুড়ি তো প্রতিদিনের মতো কোনো সাহায্য করলেনই না, বরং বিছানায় বসে আমার অপেক্ষা করছিলেন যে কখন আমি তাকে চা বানিয়ে দেব। খাবারও রান্না হয়নি, মেয়েটাও তখন খিদায় কাঁদছিল। এইসব দেখে আমার চোখে জল চলে এলো। কিন্তু যদি আমি তার কান্না থামাতে সময় নষ্ট করতাম, তাহলে স্বামী আবার হাজারো কথা শুনিয়ে দিত। আমি আর কীই বা করতাম? মা বাবার নামে আমার কোনো শক্ত আশ্রয়ও ছিল না, তাই কান্নায় সময় নষ্ট না করে তাড়াতাড়ি হাত চালিয়ে খাবার রেঁধে ফেললাম। স্বামী বাড়ি ফিরলে আমি তাকে খাবার খেতে দিলাম, আর এখান থেকেই গণ্ডগোলের শুরু। সেদিন আমি প্রথমবার খাবার চেখে দেখতে ভুলে গেছিলাম, তাই হয়তো একটু বেশি লঙ্কার গুঁড়ো পড়ে গিয়েছিল। স্বামী মুখে প্রথম গ্রাস দিয়েই ঝাল বেশি বলেই সেই উথলে ওঠা গরম ডাল আমার মুখে ছুঁড়ে মারলেন। আমি হতবাক হয়ে গেলাম, দগ্ধ ব্যথায় আমার শরীর জ্বলতে লাগল। ডাল এতটাই গরম ছিল যে মুখে লাল দাগ ফুটে উঠল। আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমার ২ সন্তান আমায় কাঁদতে দেখে আমাকে জড়িয়ে ধরে তারাও কেঁদে উঠল। কিন্তু এতেও আমার স্বামীর মনে একটুও দয়া জন্মাল না। সে আমাকে জোরে এক চড় মারল আর ঠেলে সরিয়ে দিল। আমি মুখ মুছতেই চোখ ঝাপসা হয়ে আসছিল আর চোখে ভয়ানক জ্বালাও করছিল, তাই আমি উচ্চস্বরে হাউমাউ করে কেঁদে উঠলাম। অন্যদিকে শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব নাটক দেখে হেসে উঠলেন আর বললেন, তোর সঙ্গে তো এমনটাই হওয়া উচিত। ঠিক তখনই স্বামী আমার চুল টেনে ধরে জোরে ধাক্কা দিল আর এমন একটা কথা বলল যে আমি ভেতর থেকে কেঁপে উঠলাম। সে বলল, তুই শুধু ডিভোর্সেরই যোগ্য নস, বরং তোর সাথে এমন কাজ করে ছেড়ে দেব যা আজ পর্যন্ত কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করেনি। তার কথা শুনে আমি ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। আর কি এমন অত্যাচার বাকি রয়ে গেছে যা সে আমার উপর করতে চায়? আমার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছিল, আর আমি হাতজোড় করে অনুনয় করতে লাগলাম, কেননা ভাবা সহজ হলেও ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাওয়া আমার জন্য সত্যিই খুব কঠিন ছিল। কিন্তু এরপরে যা ঘটল তাতে তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া আমার জন্য একদম সহজ হয়ে গেল, আর আমি অন্য কিছু না ভেবেই দৌড়ে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিলাম। রাতের কোন সময় ছিল জানি না, স্বামী হঠাৎ আমাকে ডেকে তুলল এবং একটা কাপড় এনে বলল, এগুলো পরে তৈরি হয়ে নে। কাপড়টা ছিল নববধূর সাজের পোশাক।
সে বলল, তুই জানিস যে আমার খাবার কতটা নিখুঁত চাই, তারপরেও তুই খেয়াল রাখিসনি। তুই আসলে কেমন স্ত্রী? তোকে আমি ডিভোর্স দিচ্ছি, কিন্তু তার আগে তোকে তৈরি হতে হবে। তার জোড়াজুড়িতে আমাকে পোশাক বদলাতে হলো। আমি যখন কাপড় পরে বেরোলাম, তখন সে বলল, এখন তোকে সাজগোজ করে কনের মতো মেকআপ করতে হবে। আমি কাঁদছিলাম, কিন্তু তার হাতে ধরা বন্দুক দেখে আমার বুকটা কেঁপে উঠছিল। আর মনে হচ্ছিল, যদি আমার কিছু হয়ে যায় তবে আমার সন্তানদের কি হবে। সে হঠাৎ আমাকে চোখ মুছে ফেলতে বলল এবং হাত ধরে আমাকে ড্রয়িং রুমে ঠেলে পাঠালো। সেখানে ঢুকে যে দৃশ্য আমি দেখলাম, তাতে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। কেননা সেখানে তার ৬-৭ জন বন্ধু বসেছিল, যারা আমার দিকে হিংস্র নেকড়ের মতো তাকিয়েছিল। অর্থাৎ আমার স্বামী আমাকে তার বন্ধুদের কাছে বিক্রি করে দিয়েছে। সেই ঘরে ঢোকার পরেই সে আমাকে ডিভোর্স দিয়ে দিল এবং বন্ধুদের উদ্দেশ্যে সে ইশারা করে বলল, এই মেয়ের এমন অবস্থা করবে যেখান থেকে ওর ফেরা অসম্ভব। আমি ওর কাছ থেকে ওর বাচ্চাদেরও কেড়ে নেব, কেননা যে স্ত্রী স্বামীর খেয়াল রাখতে পারে না সে এমনই শাস্তির যোগ্য। এ কথা শুনে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর আমি ড্রয়িং রুমে থাকা একটা ফুলদানি তুলে স্বামীর মাথায় জোরে আঘাত করলাম। এরপরে তার বন্ধুদের দিকে বন্দুক তুলে চিৎকার করে বললাম, সাবধান, যদি তোমাদের মধ্যে একজনও এগিয়ে আসে তবে তোমাদের অবস্থা কি হবে সেটা ভালো করেই জানো। আমার স্বামী তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। আমার হুমকি শুনে আমার স্বামীর বন্ধুদের মুখ শুকিয়ে গেল এবং তারা ভয় পেয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করলাম এবং আমার 2 সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। পথে পুলিশের গাড়ি দেখতে পেয়ে কান্না ভেজা চোখে তাদের কাছে সাহায্য চাইলাম। আমার অবস্থা দেখে পুলিশেরা প্রথমে বুঝতেই পারল না যে আমার সঙ্গে আসলে হয়েছেটা কি। আমি দৌড়ে গিয়ে পুলিশ ইন্সপেক্টরের সামনে হাত জোড় করে শুধু এতটুকুই বললাম যে আমার নিষ্ঠুর স্বামী আমাকে শুধু ডিভোর্সই দেয়নি, বরং আমাকে তার বন্ধুদের কাছে বিক্রি করতে চেয়েছিল, আর সে আমার বাচ্চাদেরও ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল। তাই আমি সাহস করে ঘরে রাখা ফুলদানি দিয়ে তার মাথায় আঘাত করেছি। আমি এসবই আমার আত্মরক্ষার জন্য এবং আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য করেছি। আমার স্বামী এখন অবশ্যই আমার থেকে প্রতিশোধ নেবে এবং আমাকে মেরে ফেলবে। সে আমার উপর আগে থেকেই অকথ্য নির্যাতন চালিয়েছে। এরপরে আমি সঙ্গে থাকা লেডি কনস্টেবলকে আমার শরীরের দাগগুলো দেখালাম। তখন তারা আমাকে থানায় নিয়ে গেল এবং আমাকে একটা নতুন পোশাক পরতে দিল। এরপরে আমি সন্তানদের বুকের সঙ্গে চেপে ধরে পুলিশ ইন্সপেক্টরকে সব খুলে বলতে লাগলাম যে আজ পর্যন্ত আমার স্বামী আমার সঙ্গে কি কি করেছে এবং আজ সে সমস্ত সীমা ছাড়িয়ে আমার ইজ্জত বিক্রি করতে চেয়েছিল। আমি নিজের সম্মানের তাড়নায় তাকে জখম করে দিয়েছি। পুলিশ ইন্সপেক্টর জানালেন সে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে এবং সেখানে বসে সে আমাদের সামলেই তোমাকে খুনের হুমকি দিচ্ছিল। আমরা তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছি। এখন তোমার বয়ানের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করব। আমার শরীরে নির্যাতনের দাগেরও একটি সম্পূর্ণ রিপোর্ট তৈরি করা হলো। স্ত্রীকে নির্যাতন, হত্যাচেষ্টা, মানসিক যন্ত্রণা এবং মারধরের মামলায় পুলিশ তাকে জেলে ঢুকিয়ে দিল। আমি কান্নায় ভেঙে পড়েছিলাম যে এবার আমি কোথায় যাব, আমার তো কোনো আশ্রয় নেই। অসহায় হয়ে মামা মামির বাড়ি গিয়েছিলাম, কিন্তু তারা আমার সামনে হাতজোড় করে বলল, যদি তুমি এখানে এসে থাকো তবে আমাদের ছেলে আমাদেরকেও বাড়ি থেকে বের করে দেবে। আমি হতাশ হয়ে ফিরছিলাম, তখনই হঠাৎ পরিচিত এক আওয়াজ কানে এলো। আমি পিছনে ফিরে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না, কেননা তিনি আর কেউ নন, সুমিত্রা আন্টি। আমি গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এবং এমনভাবে কাঁদলাম যেন দুঃখের পাহাড় একসঙ্গে ভেঙে বেরিয়ে এলো। সুমিত্রা আন্টি আমাকে ভীষণ সাহায্য করলেন এবং তিনি সর্বতোভাবে চেষ্টা করলেন যাতে তার বাড়িতে আমার কোনো অসুবিধা না হয়। তার ছেলে এখন বড় আইনজীবী হয়ে গেছে এবং অন্য শহরে থাকে। সুমিত্রা আন্টি যখন তার ছেলেকে ফোন করে জানালেন যে শোভার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, তাই সে তার 2 সন্তানকে নিয়ে এখানে এসেছে, তখন ওপার থেকে এমন একটা উত্তর এলো যে সুমিত্রা আন্টি নিজেই অবাক হয়ে গেলেন। আমি সুমিত্রা আন্টির কাছে মাত্র 2-3 দিনের সময় চেয়েছিলাম এবং বলেছিলাম যে আমি আপনার ওপর বোঝা হব না, আমি খুব শীঘ্রই নিজের জন্য একটা ঠিকানা খুঁজে বের করব এবং এখান থেকে চলে যাব। আমি আমার সন্তানদের সুমিত্রা আন্টির জিম্মায় রেখে কাজ খোঁজার অনেক চেষ্টা করলাম। তখন এক মহিলা আমাকে জানালেন, যদি তোমার সেলাইয়ের কাজ জানা থাকে তবে সেলাই শুরু করো।
আর যদি পড়াতে পারো তবে সন্ধেবেলায় বাচ্চাদের টিউশন পড়াও। এতে ধীরে ধীরে তোমার খরচ উঠে আসবে। আমি তার কথায় মনোযোগ দিলাম এবং নিজের কাছে থাকা গয়না বিক্রি করে একটা বাড়ি ভাড়া নিয়ে নিলাম এবং সুমিত্রা আন্টির বাড়ি থেকে সন্তানদের নিয়ে সেখানে এলাম। যদিও সুমিত্রা আন্টি আমাকে থামানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু আমি তাকে বললাম, আমি কেবল এতটুকুই আপনার উপকার নিতে পারি, এর বেশি হলে হয়তো নিজের সঙ্গে চোখ মেলাতে পারবো না। আমি ওপরবালার নাম নিয়ে আমার সন্তানদের একটা স্কুলে ভর্তি করিয়ে দিলাম, আর আমি সারা দিন ঘরে বসে সেলাই করতে লাগলাম। সেলাইয়ের কাজটা আমি মামিকে দেখেই শিখেছিলাম। আজ সেই দক্ষতাই আমার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠল। আমার বয়স তখন মাত্র ২৫ বছর, অথচ এই ২৫ বছরে যেন কয়েক দশকের অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছি। আমার স্বামীকে জেলে পাঠানো হয়েছে, এই খবরটা আমার কাছে সবচেয়ে বড় স্বস্তির ছিল। আমি ওপরবাল্লার কাছে হাত জোড় করে প্রার্থনা করতাম সে যেন আর কোনোদিন জেল থেকে বেরোতে না পারে। পরে যখন শুনলাম যে তার অনেক বছরের সাজা হয়েছে, তখন আমার খুশির সীমা রইল না। দিন কেটে যেতে লাগল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেলাই নিয়ে বসতাম, পাশাপাশি ঘরের কাজও চলত, আর সন্ধেবেলা বাচ্চাদের টিউশন পড়াতাম। আমার নিজের মা বাবা কিংবা সৎ মা বাবা আমার কোনো খবর নেয়নি। তাই আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি যা হব একাই হব, কারও ভরসায় থাকব না। যদিও সুমিত্রা আন্টি প্রায়ই আমার আর আমার বাচ্চাদের খোঁজ খবর নিতে আসতেন। একলা নারীর পক্ষে থাকা ভীষণ কঠিন কাজ। এ ব্যাপারেও আমাকে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়েছে। কখনো কখনো কোনো পুরুষ অকারণে ঘনিষ্ঠ হতে চাইত, আবার কখনো কেউ অযথাই বিরক্ত করত। কখনো কখনো কিছু ছেলে আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকত। তাই আমাকে হিংস্র বাঘিনীর মতো দাঁত নখ বের করে ওদের বোঝাতে হয়েছে যে একজন অবলা নারীকে শিকার করা এত সহজ না, আর তাকে জালে ফাঁসানোও সহজ না। যখন আমার বয়স ২৭-এ পৌঁছল, তখন আমি নিজের জন্য কিছু টাকা সঞ্চয় করে ফেলেছিলাম। ঠিক তখনই একদিন দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমি দরজা খুলে দেখি এক বৃদ্ধা নারী দাঁড়িয়ে আছেন। তার মুখের গড়নটা যেন কোথাও দেখেছি বলে মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাকে খুঁজছেন? তিনি বললেন, আমি তোমার সঙ্গেই দেখা করতে এসেছি। এরপরে তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, আর আমি সঙ্গে সঙ্গেই বুঝে গেলাম যে তিনি আর কেউ নন, আমার নিজের মা, যিনি সারা জীবন আমার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়েছিলেন আর কোনোদিন আমার খোঁজও নেননি। তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন, কিন্তু আমি নীরব মুখে তার দিকে তাকিয়ে রইলাম। তার পোশাক আশাক, গায়ের গয়না এসব দেখেই আন্দাজ করতে পারছিলাম যে তিনি বেশ সুখেই আছেন, কিন্তু এতে আমার ওপর কোনো প্রভাব পড়ল না। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি খুশি হব এই মহিলার আগমনে। এই মহিলার প্রতি আমার একটা অভিযোগ থেকেই গেছে যে কেন আমাকেই এই অবস্থায় ফেলা হয়েছিল। আমি চুপ করে রইলাম। তখন তিনি একটা পাসপোর্ট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, সব কাগজপত্র তৈরি আছে, তুমি আমাদের সঙ্গে বিদেশে চলো। আমি হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপরে তার হাত থেকে পাসপোর্ট নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম এবং বললাম, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, এটাই যথেষ্ট। কিন্তু যেমনভাবে আমি জীবনের সব কষ্ট একাই সহ্য করেছি, তেমনিভাবেই সব কষ্ট সহ্য করব। আমার কারও প্রয়োজন নেই, তাই দয়া করে আর কোনোদিন এখানে আসবেন না, কারণ আপনার সেই মেয়ে যাকে আপনি দত্তক দিয়েছিলেন সে তখনই মরে গিয়েছে। তাই এখন আর আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এ কথা শুনে মায়ের চোখে জল চলে এসেছিল, কিন্তু আমার মনে একটুও দয়া জাগেনি, কারণ আমি যে কষ্ট সহ্য করেছি তার ১% তিনি কখনোই সহ্য করেননি। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, তারপর উঠে ঘরে চলে গেলাম। দরজা বন্ধ করে আমি অনেকক্ষণ ধরে কাঁদলাম। তারপরে হঠাৎ আবার দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে দেখি সামনে সুমিত্রা আন্টি, মুখে মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর তার পাশে তার ছেলে দাঁড়িয়ে। সুমিত্রা আন্টি ভেতরে এসে বললেন, যথেষ্ট হয়েছে, তুমি অনেক দিন একা একা জীবন কাটিয়েছ, এবার আমাদেরও সুযোগ দাও তোমার সেবা করার। তোমার মতো এতটা ধৈর্যশীল মেয়ে আমি আর কোথাও দেখিনি। এত অল্প বয়সে তুমি তোমার সব সমস্যার সমাধান নিজের হাতে করেছ, আর আজ গর্বের সঙ্গে মাথা উঁচু করে জীবনযাপন করছ। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে হঠাৎ অবাক হয়ে দেখলাম তিনি আমার হাত তার ছেলের জন্য চাইলেন। তার ছেলে মাথা নিচু করে বলল, আমি গত ১০ বছর ধরে তোমার অপেক্ষা করছি, আর আজ আমার অপেক্ষার শেষ হল।
তোমার বাচ্চাদের নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমরা নতুন শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করব। আমি, মা, তুমি আর তোমার বাচ্চারা মিলে অন্য জায়গায় গিয়ে থাকব। এই সব কিছু আমার কাছে অবিশ্বাস্য লাগছিল। মনে হচ্ছিল হয়তো আমার সেই প্রার্থনারই ফল, যা আমি রাত জেগে প্রায়ই করতাম। যদি সুমিত্রা আন্টির ছেলের মতো যোগ্য আর বুদ্ধিমান স্বামী আমি আগেই পেতাম, তবে জীবন অনেক আগেই সুখী হয়ে উঠত। আমার বাচ্চারাও ওর সঙ্গে খুব দ্রুত মিশে গেল, এবং আজ আমি ওদের নিয়ে অন্য জায়গায় সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি। আমি মাঝে মাঝে অতীতের কথা ভেবে অবাক হই আর হাসি। ভগবান